এই আমার একটা পেশা আছে, ওকালতি পেশা, ওইটাই আমার আসল কাজ। কিন্তু এখন যে কাজটা করতে চাই এটা হলো ওই আসল কাজের পাশাপাশি আরেকটা কাজ। গ্রামে গঞ্জে ঘুরে এই যাত্রাপুর পর্যন্ত 263টা গ্রাম হয়েছে, 263টা গ্রামে গেছি এখন পর্যন্ত। আর রয়েছে আরো এরকম প্রায় 90-এর উপরে, দিরাই এবং সাল্লা মিলে 350-এর উপরে গ্রাম আছে। তাতে ঘুরতে ঘুরতে মনে হয় যে গ্রামের মানুষের আসলে অনেক অসুবিধা, অনেক, এক এক জায়গার এক এক অসুবিধা। ফয়জুল্লাহপুর গেছিলাম পরশুদিন, তার আগের দিন ফয়জুল্লাহপুরে গিয়া দেখবেন যে নদী ভাঙ্গিয়া এমন অবস্থা হয়েছে, কয়দিন পরে মানুষের বাড়িঘর সহ উচ্ছেদ হয়ে যাবে। এবং ওই দিক দিয়ে গ্রাম সাল্লায় গেলে কুশিয়ারা নদী এমনি আস্তে আস্তে এমন হয়েছে যে বাড়িঘর ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে যেতেছে। ফয়জুল্লাহপুর তো গিয়া দেখলাম মসজিদ নিছে, মসজিদও ভাঙিয়ে নিয়ে গেছে, ফিরানো যাইতেছে না। এরপরে আমরা এলাকার অনেক অসুবিধা, অনেক রাস্তাঘাট চিন্তাই করা যায় না। এটা যদি কেউ বাংলাদেশের অন্যান্য জায়গা দেখে হ্যাঁ বুঝতে পারবে পার্থক্যটা কত বেশি, অনেক বেশি পার্থক্য। বর্ষার সিজন আইলে তো আর নৌকা ছাড়া উপায় নেই, কোনো উপায় নাই। একটা মানুষ গতকালকে রাতে গেলাম মেঘনাপাড়া, তার আগে গেলাম মুক্তারপুর, তারপরে গেলাম কোন গ্রাম, হ্যাঁ না এরপরে কই নাইন্দা গেছি তো পরে মেঘনাপানা, রূপসা। অনেক হিন্দু গ্রাম মিলে শ্মশানও নাই। একটা মানুষ মারা গেলে তাকে যে সৎকার করবে এইটার জন্য একটা শ্মশানও নাই। এরপরে বহু জায়গায় গেলাম, মন্দির নাই, ছায়া মন্দির নাই। একটা ঘর আছে কিন্তু আশেপাশে যে এরকম এটা আর নাই। তো গতকালকে চেয়ারম্যান বাবুরে জিজ্ঞেস করলাম যে কয়টা শ্মশান হইলে মানুষ আর কইব যে আমার আর শ্মশানের দরকার নাই। তো হিসাব করে কইলো আমারে 10টা শ্মশান বানাইলে, 10টা শ্মশান যদি বানানো যায় বিভিন্ন দূরে দূরে একটু দূরে, তাহলে 50,000 লোকের শ্মশানের চাহিদা এখানেই শেষ, শ্মশান হয়ে যায়। আর আমারে বলছে ছায়া মন্দির হবে 10টা ছায়া মন্দির হইলে এই 50,000 লোকের আর কোন ছায়া মন্দিরের দরকার নাই। দেখেন কেমন হতবাগা একটা মানুষ, মরবে, সারা জীবন কষ্ট করছে, পরিশ্রম করছে, সংসার পালছে, রুটি রোজগার করছে, বাচ্চা কাচ্চা মানুষ করছে, এবার মৃত্যুর পরে শ্মশানের দেখা পাইতেছে না, তারে চিতায় পাঠানো লাগে। তাহলে মৃত্যুর পরে এই যে কষ্ট করতেছেন আপনারা, কত কঠিন কাজ। মাছ ধরা খুবই কঠিন কাজ। এমনও গ্রাম আছে যার দাদা মাছ ধরতো, বাবায় মাছ ধরতো, ছেলেও মাছ ধরে, এভাবেই জীবন চলতেছে। এই বাচ্চাগুলার এখান থেকে সরাই দাও। এই জায়গায় তাইলে এটা কি কারণে হইতেছে এরকম? 50,000 লোকের জন্য 10টা শ্মশান বানাইতে কয় টাকা লাগে? কয় টাকার দরকার? কয় টাকা হইলে পরে একজন সারা জীবন পরিশ্রম করা লোকের শেষকৃত্য সঠিকভাবে হবে? এর চাইতে বড় অপমান আর আছে বলে তো আমার কাছে মনে হয় না, যে মৃত্যুর পরে শ্মশানে নিয়ে মুখাগ্নি দিয়ে
তাকে চিতায় পাঠানো, এটারও ব্যবস্থা করতে না পারার চাইতে অপমান আর কি আছে জমানায়? এ তো ভয়ানক অপমান। এর চেয়ে অসম্মান আর হয় নাকি? মৃত্যুর পরে একটা মানুষের প্রতি সামান্য শ্রদ্ধা দেখানো যাচ্ছে না? আমি এক গ্রামে গিয়ে খুঁজে পাইলাম, এক মুসলমান গ্রামে কবরস্থান নাই। তারা করছে কি, কবরস্থান দূরে নিয়ে যেতে হবে, এই কারণে মৃত্যুর পরে লাশ ভাসাই দিছে। কবরস্থান যেটা বানাইছিল এটা গাইড ওয়াল দিতে পারে নাই। গাইড ওয়াল না দিতে পারলে ঢেউয়ে ভাঙ্গিয়া, গাইড ওয়াল না থাকায় কবরস্থান ভাঙ্গিয়ে নিয়ে গেছে। এখন মরে গেছে মানুষ, কই লয়ে যাইব, ভাসাই দিছে। এগুলা শুনলে আমার মাথা, মস্তিষ্ক, রক্ত সব গরম হয়ে যায়। যে একটা মানে কি অপমান আর লজ্জা আর কি অনিশ্চয়তার মধ্যে আমাদের এই গ্রাম বাংলার মানুষ বসবাস করে। এরা তো অট্টালিকা চায় না, এরা তো বিল্ডিং চায় না, এরা তো বাড়ির পাশে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে চায় না। এরা মৃত্যুর পরে সঠিকভাবে শ্মশানে যাইতে চায়, আর ওরা মৃত্যুর পরে সঠিকভাবে কবরে যাইতে চায়। চাওয়াটা তো বেশি না, সামান্য চাওয়া। তো একটা শ্মশান বানাইতে কয় টাকা লাগে? 2-4 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা লাগে। আমার তো ধারণা 10 লাখ টাকাই যথেষ্ট। আমাকে বলছে চেয়ারম্যান বাবু যে 10 লাখ টাকা হলেই শ্মশান বানানো যায়। তো 10 লাখ টাকার শ্মশান বানালে 10টা শ্মশান বানাইতে কয় লাখ টাকা লাগবে? 1 কোটি টাকা লাগবে। এরকম বিল আছে যে বিলে এক খেয়ে 1 কোটি টাকার মাছ উঠে। আছে না এরকম বিল? কামান বিল আছে। কামান বিলে আমারে বলছে যে কামান বিল মারে তারা এক খেয়ে লাস্টে কামান বিল থেকে 3 কোটি টাকার মাছ পাইছে, যে মালিক। আর এই 1 কোটি টাকা দিলে 10টা শ্মশান হয়ে যায়, ছায়া মন্দির হয়ে যায় 15টা। তার মানে কি, আমরা কি গরিব, নাকি চিন্তা নাই, নাকি বেশি বুঝি, নাকি কিছুই বুঝি না? বিরাট প্রশ্ন। কিন্তু আমরা কি গরিব? আমরা কি এত দরিদ্র শ্মশান বানাইতে পারি না? আমরা কি এত ফকির যে আমরা একটা ছায়া মন্দির বানাইতে পারবো না? আমরা এত দরিদ্র যে একটা লাশকে মাটি দেওয়ার জন্য কবর বানাইতে পারবো না? আমরা কি এত নিহাত দরিদ্র যে দরিদ্রতার কারণে আমরা একটা মানুষের শেষকৃত্য অনুষ্ঠানের সুযোগ করে দিতে পারবো না? আমরা কি এরকম দরিদ্র, নাকি আমরা বুঝি না, নাকি আমরা চিন্তা নাই, নাকি আমরা অশিক্ষিত, নাকি আমরা আসলে গোবর মাথার মধ্যে? বিরাট বিরাট প্রশ্ন। কিন্তু এই ঘুরে গেড়ে যা আমার দেখায়, আমি যা দেখছি, এই ঘুরে গেড়ে 1 বছরে 200-250-250-এর উপরে গ্রাম ঘুরে যেটা দেখছি, আমরা গরিব না, কিন্তু আমাদের মাথাটা, বুদ্ধিটা, চিন্তাটা সঠিক না, কিন্তু গরিব না। এমন লোক আছে দিরাইশাল্লায় বসবাস করে, গ্রাম বাড়ি দিরাইশাল্লায়, যাদের মূল জন্ম হয়েছে দিরাইশাল্লায়, কিন্তু ঢাকায় থাকে, বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, সৌদি আরবে থাকে, কাতারে থাকে, কুয়েতে থাকে। এদের কাছে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা কোনো টাকাই না। তো এরা কি আমরা লোক না? এরাও তো আমরা লোক। তো টাকা তো আছে, টাকা যে নাই তা তো না। এমনও বিলের মালিক আছে, এখন বিল বেশি কম্পিটিশন হয়ে গেছে। এক সময় এরকম বিল আসিন, একটা লোক 2টা, 4টা, 5টা বিল পালতো। মৎস্যজীবী সমিতির নামে বিল আনতো, কিন্তু সে থাকতো পিছনে আর সামনে থাকতো মৎস্যজীবী সমিতি। এখনো তাই করে। তারা 10 কোটি 20 কোটি টাকার ব্যবসাও করেছে এই সমস্ত জায়গাতে। 10 কোটি 20 কোটি টাকার মাছের ব্যবসাও করেছে। ছোটবেলা আমরা দেখছি আফাইমে নামে এক লোক ছিল, ও বাড়িতে আমাদের খুব যাতায়াত ছিল। আমার চাচার সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল, আমরাও যাইতাম, ওরাও আসতো। এরা এখন আর বিল বাদল বায় না, কিন্তু আফাইমে বিল বাদল, বড় বড় বিল বাদল বাইত। ঢাকায় মাছের আড়ত ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি। তো আমি কেন আসছি তোমাদের কাছে? একটা কথা বলার জন্য। দরিদ্রতার কারণে এরকম হচ্ছে না, গরিবের কারণে এরকম হচ্ছে না, সম্পদ নাই তাই এরকম হচ্ছে না। এরকম হচ্ছে বুঝে নাই তাই, আর মন বড় নাই তাই এরকম হচ্ছে। মন দুর্বল, মনটা ছোট, মুরগির মতো। মনটা হলো ঘরের পাশের হাঁসের মতো। মনটা বড় হইলে 1 কোটি 2 কোটি টাকা ম্যানেজ করা, আমার তো ধারণা 1 সপ্তাহের ভিতরেই 1-2 কোটি টাকা ম্যানেজ করে ফেলা সম্ভব। 10টা
শ্মশান বানাই দেওয়া সম্ভব, 15টা ছায়া মন্দির বানাই দেওয়া সম্ভব। দুইটা মিলে কয় টাকা লাগে? 10টা শ্মশানে 1 কোটি টাকা, 15টা ছায়া মন্দিরে 1.5 কোটি টাকা, তাহলে 1.5 কোটি আর 1 কোটি 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা খরচ করে 2 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে এই অঞ্চলের 50,000 লোক, এই 50,000 লোকের শেষকৃত্য হওয়া, আর 50,000 লোকের মন্দিরের যে অভাব আছে এটা 2 মাস পরিশ্রম করে 2.5 কোটি টাকা যোগ করলে অবশ্যই প্রতিটা সমস্যার একেবারে ভালো সমাধান করে দেওয়া সম্ভব। কিন্তু মন নাই, কলিজা নাই, দুর্বল, খালি খাই, খালি আমারটা দরকার, আমার বিল্ডিং দরকার, আমার ঘর দরকার। মানুষের কি দরকার এটার মাঝে নাই, আছে হলো আমার দরকার। আমার কি দরকার? আমার একটা হয়েছে 2টা দরকার, 2টা হয়েছে আমার 4টা দরকার। এই যে শ্মশান যে নাই, তার কি হবে? ছায়া মন্দির যে নাই, তার কি হবে? এবার আবার খোঁজ নিয়ে দেখলাম টিউবওয়েল নাই। বহু হাটি আছে, বহু গ্রাম আছে, টিউবওয়েল নেই। একটা টিউবওয়েল বানাইতে, সাবমার্সিবল টিউবওয়েল বানাইতে 80 থেকে 95 হাজার টাকা লাগে। 80 থেকে 95 হাজার টাকা যদি টিউবওয়েল হয়, সারা সাল্লা থানা মিলে 100 বা 100 থেকে 400, 1 থেকে 500 পর্যন্ত টিউবওয়েল যদি বিতরণ করা যায়, বসানি যায়, আমার তো ধারণা টিউবওয়েলের সমস্যার আজীবনের সমাধান হয়ে যায়। 500 টিউবওয়েল, ওই দিক থেকে আটগাঁও, আর এই দিক থেকে লাস্ট হলো সাউদিশ্রী থেকে শুরু করে ওই মাথা আটগাঁও, ওই মাথা সিরিয়াল, আর এই মাথা হলো শীতলা টিতলার পাশ দিকে মিলছে এর সাথে। আর ওইদিকে আছে সাক্কা গোপালপুরের যাওয়ার আগ পর্যন্ত সামারস, রুজানগাঁও, দৌলতপুরের মাঝখানের বেড়া, আর ওইদিকে আছে মানিকদা, আর ওইদিকে আছে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাজ, বাজাখান্দি। এই তো সাল্লা 500টা টিউবওয়েল বসায় দেয়া, দেখি আর কোনো জায়গা থাকে কিনা। এবারে পানি কত খাইবা? পানি খাইয়ে শেষ করা যাবে না, এটা চাটা আলাদা করে রাখো। ফলে যে জিনিসটা হয়েছে এখন, আমি কেন এই গ্রামগঞ্জে এসে বলতেছি, গ্রামগঞ্জে এসে বলতেছি যে এই সমস্যাগুলো খুব বড় কিছু না। এই সমস্যাগুলো এমন কোনো সমস্যা না যা সমাধান করা সম্ভব না। এই সমস্যাগুলো এমন কোনো সমস্যা নয় যেগুলো বড় মনের মানুষের হাতে পড়লে করা সম্ভব হবে না, এরকম কোনো সমস্যা নয়। এই সমস্যাগুলো সামান্য। এই 2 থানায় মিলে 5 লক্ষ লোকের বসবাস, এই 5 লক্ষ লোকের সমস্যা সমাধান করতে আমার তো ধারণা একটা বড় মাপের, বড় মনের, এটাকে এখন বন্ধ করে রাখা যায় না, কিছুক্ষণ বন্ধ করে রাখা। বড় মাপের, বড় মনের লোকের হাতে পড়লে আমার ধারণা সবাই মিলে যদি 100 কোটি টাকা খরচ করা যায়, 100 কোটি টাকা খরচ করলে মানুষের 3-4টে সমস্যার সমাধান হয়ে যাবে। একটা হলো মসজিদ আর মন্দির, একটা হলো শ্মশান বলো আর কবর, আরেকটা হলো টিউবওয়েল, পানি খাওয়ার সমস্যা, ভালো পানি পাওয়া না পাওয়ার প্রবলেম। 100 কোটি টাকা খরচ করলে এটা 3টার একটা লোকের আর কোনো অভিযোগ থাকবে না। টাকা কয়টা? 100 কোটি টাকা। 100 কোটি টাকা কোনো টাকাই না আজকালের জমানায়। এরপরে থাকে রাস্তাঘাট। রাস্তাঘাট অনেক পয়সার দরকার, আমার ধারণা 1,000 কোটি টাকার দরকার। এই দিরাইশাল্লার রাস্তা যেটা হইয়া জল শুকা হয়ে ওইদিকে যাইতেছে, এইটার জন্য 690 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু এটার মধ্যে ওই যে মাইরেটের খাইতে 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 কমে যায়। ওই দিন আলাপ করলাম এক লোকের সাথে, বলে অফিস থেকে টাকা আসতে আসতে নাকি 20% নাই হয়ে যায়। তো এটা কই যায়? কইটা আল্লাহ ভগবান খায় ফেলে। এই ভগবানের খাওয়া থেকে বাঁচাইতে পারলে, ভগবান যদি তার মুখ বন্ধ করতে পারে, তাহলে ভগবানের খাওয়া থেকে বাঁচাইতে পারলে 100 টাকার 100 টাকা যদি জনগণ পর্যন্ত এসে পৌঁছে, 20% যদি ভগবান আগেই পকেটে না ঢুকায়, তাহলে এই ভগবানের মুখ যদি বন্ধ করা যায়, তাহলে এই যে 100 টাকার 100 টাকা জনগণ পর্যন্ত আসলে এই দিরাইশাল্লার রাস্তা এতদিনে অর্ধেকের বেশি হয়ে যাওয়ার কথা। 25 সাল, এই যে এখন আমরা 25 সালে আছি, ইংরেজি 25 সাল, 25 সালের ডিসেম্বর মাসে রাস্তা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমি কন্ট্রাক্টরকে নিয়ে বসলাম, বলে যে আমরা সীমানা হইলো 31শে ডিসেম্বর 2025-এর ভিতরে রাস্তা কমপ্লিট করণ লাগবে। রাস্তা ঘুরে গিয়ে দেখো 3 ভাগের 1 ভাগও হয়নি। তাহলে বলে যে তাহলে কিভাবে করবেন এখন? কয় স্যার 26 সাল বাড়াইছি, 27 সালও বাড়াইছি। কেন 2 সাল বাড়াইলা? বলে স্যার এছাড়া তো সম্ভব না, বালু দেয় না,
আর কারো কাছ থেকে বিট বালু নিতে গেলে টাকা চায়। এর মধ্যে যুগ হয়েছে এক ধরনের রাজনীতি, পদ একটা লইয়া রাস্তাঘাটে কাজ করার আগে বলে আমার একটা পার্সেন্টেজ দিতে হবে, আর তাতে কন্ট্রাক্টরের মাথা খারাপ। 690 কোটি টাকার ওই ভগবান যদি 20% খাই ফেলে, তাহলে 100 কোটি 20 কোটি, 500 কোটি 120 কোটি, 500 কোটি 500 কোটিতে 100 কোটি, 600 কোটিতে 520 কোটি। তাহলে ভগবানের কপালে চলে যাবে 120 কোটি, আর জনগণের কপালে আসবে 12টা। এই অপচয়, এই ঘোষ, এই দুর্নীতির পাঠ যদি রক্ষা করা যেত, তাহলে সরাসরি জনগণের কাছেই এই 620 কোটি টাকা আসবে। এইটার জন্য সাহসী লোক লাগবে, শক্তিশালী লোক লাগবে। এটার জন্য 9-6 হিসাব করা লোকে কাজ হবে না। এটা সাহস লাগবে, শক্তি লাগবে, সামর্থ্য লাগবে। আর পরে কি থাকে, এই রাস্তা হয়ে যাওয়ার পরে 1000 কোটি টাকা খরচ করলে শেষ, বড় একটা অংশ থাকে কতগুলো ব্রিজ কালভার্ট আছে। আমি হিসাব করে দেখছি ব্রিজ কালভার্টের সংখ্যা 120টা। 120টা ব্রিজ কালভার্ট বানাইলে কোন রাস্তার সাথে কোন রাস্তার আর কোনো ভাগ থাকবে না, একটার সাথে একটা লাগিয়ে যাবে। 120টা ব্রিজ, 120টা ব্রিজ বানাইতে 900 কোটি টাকা লাগবে। 900 কোটি টাকা খরচ করলে আর এক রাস্তার সাথে আরেক রাস্তা তোমার হাইটে যাইতে হবে না, পেক পারতে হবে না, কাদা পারতে হবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে। আর একটা বড় কাজ এখানে আছে, বিল গুলা, খাল গুলা আস্তে আস্তে ভরাট হয়ে উপরে উঠে গেছে। যেখানে আগে 40 হাত পানি থাকতো, এটা শুকায় যায়। যেখানে আগে আমি দেখলাম সাউদেশ্রীর দিকে আছে, আর ওইদিকে সামারসর, উজানগাঁও, দৌলতপুর ওই পাশে আছে, সামারসর পর্যন্ত আসে, ওই পাশে গাং গেলে গাং শুকায় যায়। ফাল্গুন মাসে, বিশেষ করে মাঘ মাসে, ফাল্গুন মাসে, চৈত্র মাসে তো বটেই, মাঘ ফাল্গুনে আর নৌকাও চলে না, কোন কোন জায়গায় গরু হাইটতে পার হয়। এইটা একটা বড় কাজ। এটাকে যদি খালটা খনন করতে হয়, নদীগুলারে আবার গভীর করতে হয়, আবার তোমার হাওরগুলারে গভীর করতে হয়, পানিটা যেন ধরে, এই কাজটা করতে গেলে এটা একটু টাফ কাজ। এটা করতে গেলে পরিবেশ মিললে একটু ঝামেলা আছে। কিন্তু পৃথিবীতে এরকম অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন দেশের এই সমস্ত কাজ করে দেয়, এবং এটা 2000 কোটি টাকা খরচ করলে এটা লাইন করে ফেলা সম্ভব। তো কত হইলো সব মিলিয়ে বাজেট? সব মিলিয়ে বাজেট 3,500-4 হাজার কোটি টাকা লাগে। 3,500-4 হাজার কোটি টাকা এখানে খরচ করলে, প্ল্যান করে, সৎ মানুষরা, অসৎ হইলে কাজ হবে না, ভগবান থাকলে কাজ হবে না। যে ভগবান আর আল্লাহ খাইয়ে ফেলে, ওই ভগবান আর আল্লাহ দূর করতে হবে। তো ভগবান আর আল্লাহ চলে গেলে সরাসরি ভগবানের সাথে যোগাযোগ হবে জনগণের, তাহলে তো একটা রাস্তা হইলো। এই রাস্তায় 4,500-4,500 কোটি টাকা খরচ করে দেখো, দেখবা আমার ধারণা এখানকার ছেলেরা, এখানকার মেয়েরা, এখানকার পরিশ্রমী মানুষরা নিজের দায়িত্বে নিজেই ছুটে গিয়ে তার ভাগ্য সে নিজেই গঠন করে ফেলবে। কেউ কি কেউ খাওয়াই দিতে পারে? আমি তোমার বাড়িতে বিল্ডিং বানাই দিতে পারবো, কিন্তু আমি রাস্তা করে দিলে তুমি বিল্ডিং তুমিই বানাইবা। তুমি যদি নদী খনন করে এখানে ব্যবস্থা করে দেওয়া যায়, মাছ চাষ তো আর আমি করবো না, মাছ চাষ যারটা সেই করবে। কিন্তু নদী না থাকলে, খাল না থাকলে, বিল না থাকলে করবে কোথায়? আমি তোকে কারো শ্মশানে লাশ পোড়াই দিব না, আমি কারো লাশ কবরও দিয়ে দিব না, কিন্তু যদি শ্মশান থাকে, যার নিকটাত্মীয় মারা যাবে, সেই তার পোড়ানোর ব্যবস্থা করে। এই পদ্ধতি অবলম্বন করতে গেলে আমি তোমাদেরকে সেই সমস্ত কথা বলতে আসছি, তোমরা ভাইবে দেখো, চিন্তা করে দেখো। যা হয়েছে তো হয়েছে, যা পারি নাই তো পারি নাই, এখন তো করতে হবে। যা হয় নাই তো হয় নাই, পিছনে গিয়ে তো কোনো লাভ নাই, কারো বদনাম বললেও তো লাভ নাই, কারো দোষ দেওয়া লাভ নাই, কারো দোষ দিলে তো আর আমার রাস্তা হবে না, কারো বকা দিলে তো আর আমার শ্মশান বানানো হবে না, কারো পিছনে লাগিয়ে গেলে ওই সময় চলে যাবে লাগালাগিতেই, আমার তো আর ছায়া মন্দির হবে না। যারা লাগালাগি করে এরা দুনিয়ার সবচাইতে বড় দুর্ভাগ্যজনক লোক। এরা অন্যরে খোসাখুসি করতে করতে সময় চলে যায়, নিজে আর কোনো বড় কাজ করতে পারে না। তোমার যদি গন্তব্য হয় এখান থেকে ঢাকায় যাইবা, মাঝখানে কিশোরগঞ্জে গিয়ে যদি আটকে যাও, আরেক কামে লেগে যাও, সারা জিন্দিগিতেও ঢাকার সন্ধান পাইবা না। ঢাকা তো ঢাকার জায়গায় আছে, কিশোরগঞ্জ জায়গায় আছে, কিন্তু যাওয়ার পথে যদি কিশোরগঞ্জ থামে যায়, তাহলে তো আর ঢাকা যাওয়া হবে না। তো আমাদের কাজটা এরকম, এই গন্তব্য যদি পৌঁছতে হয়, এত বড় কাজ, পরিকল্পনা, চিন্তা ভাবনার যদি দরকার হয়, তাহলে শক্তিশালী সামর্থ্যবান লোক ছাড়া এত বড় চিন্তা করতে পারবে না। সর্বোচ্চ চিন্তা করবে হলো একটা কালভার্ট কেমনে বানানো যায়, আর সর্বোচ্চ চিন্তা করবে কেমনে একটা 2 উড়া মাটি পালানো যায়,
আর সর্বোচ্চ চিন্তা করবে হলো কি করে বিল বাদল নিজের নামে লিখে নেওয়া যায়। আমি তোমাদেরকে এই কথা কেন বলতে আসছি জানো? কারণ আমার খুব দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে এটা দেখলে। আমার সাথে ঢাকায় দেখা করতে যায় অনেকেই, কেউ কেউ আছে লঙ্গি পরে দেখা করতে যায়, তো অস্বস্তি বোধ করে, স্যার লঙ্গি পরে আই বসছি। আসো, লঙ্গি তো তোমার পোশাক, তুমি প্যান্ট পরবা কি করে? প্যান্ট পরে তুমি হাঁটতে পারবা না, অভ্যস্ত না। লঙ্গি তার পোশাক, লঙ্গি পরে যায় লজ্জা পায়, তারপরে দৈরে নিয়ে বসাইলে কিছুক্ষণ আলাপ করলে পরে আস্তে আস্তে ইজি হয়। প্রথমে কিছু কইতে চায় না, চুপচাপ বসে থাকে। 2-4 মিনিট আলাপ করলে পরে, চা খাওয়াইলে পরে মুখ খুলে খুলে এবার অনেক কথা কয়, স্যার এটা সমস্যা, স্যার ওইটা সমস্যা। তখন আমার খুব সাংঘাতিক খারাপ লাগে, কিরে আজকালকার জমানার মানুষ এখন এরকম আছে, এরকম হয়। এই জন্যই গ্রামে গঞ্জে ঘোরা। তোমরা ভাবে দেখবা, আমি ভোট চাইতে আসি নাই, কেউ মনে করবো না যে আমি তোমাদের কাছে ভোট চাইতে আসছি। আমি ভোট চাইবো না কারো কাছে, আমার কাজ এত নিম্নমানের না যে আমি মানুষের কাছে এসে বলবো আমার ভোট দাও, ভোট দাও, ভোট দাও। এটা আমার কাজ না। এগুলো যার যা মনে চায়, যাকে যেভাবে যা করবে তা করবে। কিন্তু যে মানুষ এই অসুবিধাগুলো কি করে দূর করা যায়, এটাই হওয়া উচিত মূল চিন্তা ভাবনা। খালি ভোট দাও, ভোট দাও, ভোট দাও, কি দিবে? কারে দিবে? কি কারণে দিবে? দিলে কি লাভ হবে কি? আর না দিলে লোকসান কি? ভোট না দিলে যদি লোকসান না হয়, তাহলে আমি যে ব্যবস্থা আছি, তা সমস্যা কি? আমার দরকার কি কারো ভোট দেওয়ার? কারো না দেওয়ারই দরকার কি? আমি আমার মতো তো আছি। সাহস করে লোকেরা বলতে পারবে না, দেখবা সাহস করে নেতারা তোমাদের সামনে যারা আসে, তারা এসে বলবে অমুক মার্কায় দাও, তমুক মার্কায় দাও, তমুক এই করো, ওই করো, অমুক নেতা, তমুক খেতা, তমুক বেতা। এগুলো হইলো আসল আলোচনা। আসল আলোচনা তো এটা না। আসল আলোচনা তো হইলো আমার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের কি হবে, এটাই তো মূল আলোচনা হওয়া উচিত ছিল। মূল আলোচনা তো ভোট হওয়া উচিত ছিল না। মূল আলোচনা তো এসে এখানে একজন আরেকজনের বিরুদ্ধে বকাবাজির গল্প করার দরকার ছিল না। মূল আলোচনা তো এটা না, মাইক একটা হাতে পাইলে কারো 14 গোষ্ঠী উদ্ধার করে বকা বকি করে জিন্দগি নষ্ট করার তো দরকার নাই। এটা তো আমার মূল আলোচনা না। এটা তো কিশোরগঞ্জে থাইমে যাওয়ার মতো আলোচনা। ঢাকায় তো যাইতে পারবো না, আমার তো ঢাকা দরকার। আমি ঢাকা শহরে যাইতে চাই, কিশোরগঞ্জ থামে গেলে তো আমি শেষই। তো গালিগালাজটা হলো কিশোরগঞ্জ থামে যাওয়ার মতো। থামলাম, গালিগালাজ করতে লাগলাম, কিছুক্ষণ পরে মামলার আসামি হইলাম, আমিও হইলাম, হেরেও দিলাম। অবশেষে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে এসে হিসাব করলাম কিশোরগঞ্জে রয়ে গেছি, ঢাকার সন্ধান আর খুঁজে পাইলাম না। তো আর কি হবে? কি করে হবে? এত দরিদ্র গ্রাম আছে। আমি গেছিলাম হইলো দত্তগ্রাম, দত্তগ্রামের পরে গেছিলাম একটা গ্রামের নাম ডুলখুশি, এটা ভাটিপাড়া ইউনিয়নে পড়ছে। দত্তগ্রামের মানুষরা আপনাদের মতোই, তারা এই জেলে পেশার সঙ্গেই জড়িত, তাদের অতীত অতীত অতীত। তো ডুলখুশি গ্রামে গিয়ে দেখলাম এই 262টা গ্রামের মধ্যে এত দরিদ্র গ্রাম আর আমি দেখতে পাইনি। কি যে অবস্থা! একটা লোক নাই যে মেট্রিক পাস করেছে, একটা লোক নাই। এসএসসি পাস করা একটা লোক নেই। সব বাচ্চা কাচ্চারা ডাকলাম, কিন্তু হয় না তো, জানি না। আশ্চর্য ব্যাপার, আমার তো দেখে শুনে মাথা খারাপ হয়ে গেছে। একমাত্র কাজ হলো যখনই তার 7-8 বছর বয়স হয়ে যায়, 7-8 বছর, বাপ আস্তে করে খোদার তাড়নায় ছেলেকেও মাছ মারতে লাগাইবে। তো বাপও মাছ মারে, ছেলেও মাছ মারে, সাথে যায়, সাহায্য করে। বাপ খুশি, ছেলেও খুশি। আর লেখাপড়া হয়, মেট্রিক পাস করে। তো ওরা মেট্রিক পাস করবে না? ওরা লেখাপড়া করবে না? এরা উপরে যাবে না? এরা দুনিয়া দেখবে না? তো আমরা আছি কোথায়? আমরা তো অতল গহ্বরে, গহীনে। এটা তো আতনি বিলের 40 হাত পানির নিচে। তা আমি তোমাদেরকে এগুলো বলতে আসছি, এটা আমার আবেগের কথা। আমার কাছে মনে হয় এগুলো না হইলে এই অঞ্চলের মানুষের বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আর এই পরিবর্তনটা করতে গেলে সাহস থাকতে হবে, সাহসী লোকের দরকার। ফয়জুল্লাহপুরে গেলে, এখন পর্যন্ত ফয়জুল্লাহপুরে আমি 2বার গেছি। দ্বিতীয়বার যাওয়ার পরে তো আমার চোখ কান বন্ধ হয়ে গেছে। চোখের সামনে মসজিদটা ভাঙিয়ে নিয়ে যেতেছে, লোকেরা দেখতেছে, দাঁড়ায়, ফেরাতে পারে না।
মাটি দিয়া আড়ি দিছে, আড়ি শুদ্ধা ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। সিমেন্টের বস্তা ফেলছে, সিমেন্টের বস্তা শুদ্ধা নিয়ে চলে যাচ্ছে। অথচ 20-50 কোটি 100 কোটি টাকা খরচ করলে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া সম্ভব। সৎ লোকের হাতে করতে হবে, সৎ লোক। ভগবান 20% নিয়ে গেলে কাজ হবে, খুবই সম্ভব। তো আমি তোমাদেরকে এই গল্পগুলি শোনায় গেলাম, ভোট চাইতে আসি নাই আমি। তোমরা কেউ ভুল বুঝবা না যে আমি মনে হয় অন্যদের মতোই এখানে শীতের পাখির মতো ভোট চাইতে আসছি, এটা আমার কাজ না। আমি কখনোই আসবো না তোমাদের কাছে ভোট চাইতে। আমি মনে করি এটা সঠিক রাস্তা না। ভোট কারটা কাকে দিবে, কিভাবে দিবে, এটা তারা ডিসাইড করবে, একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। মনে ছেলে দিবে না ছেলে না দিবে, জোর জবরদস্তি করার কিছু নাই। কিন্তু কাজ যদি করা না যায়, তাহলে বিশ্বাস করো আমাদের আগের মুরব্বীরা ভুগছে, আমরা ভুগতেছি, আমাদের পরবর্তী বাচ্চা কাচ্চারাও একই জিনিস ভুগবে। এর পরেরটার কি হবে, চতুর্থ জেনারেশন যেটা, আমার সন্তানের সন্তান কি ভুগবে এটা আর জানি না। তবে একটা জিনিস ভুগবে, আমি এটা দেখতে পাই, পানি পাবে না। পানির মধ্যে বসবাস করে টিউবওয়েলে পানি পাবে না। দেখবা অগ্রহায়ণ মাস, পৌষ মাসে টিউবওয়েল সাপতে সাপতে পানি বের হয়, সামারসেলের দিকে গেলে এক বিন্দু বাইরে নাই। আমরা কই পানি গেল, কই পানিতে তো বসবাস করি, নামলেই পানি, টিউবওয়েলে পানি নাই কেন? পানি আসে না, কারণ পানি নিচে নেমে গেছে। উপর দিয়ে পানি দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মাটির নিচে দেয়া ভয়ানক বিপর্যয় ঘটতেছে, আমরা টের পাই না। মাছ মারতে মারতে এমন পর্যায়ে গেছে, একসময় বিষ দেয়, এরপরে বিষ দেওয়ার পরে এমন পর্যায়ে গেছে, এক জায়গায় গেলাম ওই দিন, গিয়ে খুব হাসলাম। বিষ দেওয়ার পরে যে কাদাটা তৈরি হয়, কাদার নিচে স্টার বাইম, স্টার বাইমটারে আবার তোলার জন্য আরেকটা বুদ্ধি করে। তো পরের বছর মাছের ডিম আসবে কোথা থেকে? এর পরের বছর যে বিলটাকে নিয়ে আসে, মাছের আন্ডা কই? মাছের তো আন্ডা নেই, বাচ্চা নাই। দেখবা, আমি জানি না, তোমাদের বয়স অনেকের কম দেখতেছি এখানে, আমার আজ থেকে 30 বছর আগে যত বড় মাছ দেখছি, আজকালকার দিনে এই মাছের কথা চিন্তাই করা যায় না। আমি তো 12 কেজি, 14 কেজি, 18 কেজি ওজনের রুই মাছ দেখছি, 22 কেজি ওজনের বোয়াল মাছ দেখছি, বিরাট বড় বোয়াল মাছ। জ্যৈষ্ঠ মাসে উজ্জ্বল সময় বোয়াল মাছ। তারপরে কই মাছ দেখতাম, দেশি কই, ওই কই না, কই মাছ দেখতাম দেশি কই, এক একটা অত বড় বড়। এখন দেয়া দেখো দেখি, একটা দেশি কই মাছ পাইতে গেলে কি সংগ্রাম করার লাগে। একটা দেশি মাগুর মাছ কই আছে, একটা দেশি শিং মাছ মারো, সব চাষের মাছ হয়েছে। তোমাদেরকে আমি এই কথাগুলো সতর্ক করে গেলাম, আমাদের সাথে তোমাদের এই কথাগুলো নিয়ে ভাববা। আমি কিন্তু সস্তা দামের ভোটের রাজনীতি করা লোক না, ওই অত সস্তা দামের লোক আমি নই। আমি মনে করি একটা বড় কাজ করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না, একার পক্ষে দীর্ঘক্ষণ যাওয়া যায় না। আমি তোমাকে যে কথা শোনাইলাম, তাতে 4000-5000 কোটি টাকার, এটা তো আমার বাবার পকেট থেকে এনে দিতে পারবো না। এটা বললে মিথ্যা হবে। আমি কোথা থেকে আনবো এত টাকা? আমি না হয় 2, 4, 10 কোটি 20 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো, আমি তো 4000 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো। ওই 4000 কোটি টাকা ম্যানেজ করতে গেলে তো সরকারি ফান্ড লাগবে। সরকারের কাছে তো অঢেল সম্পদ নাই, সরকারের কাছে সম্পদ সীমিত সম্পদ আছে, এখান থেকে কাইটে আনতে হবে। এখান থেকে কাইটে আনতে গেলে শক্তিশালী লোকের প্রয়োজন হবে। শক্তিশালী লোক না হলে এই বাজেটে অন্যদিকে চলে যাবে, অন্য আর একটা থানায় চলে যাবে, অন্য একটা জেলায় চলে যাবে। তাহলে এটা কি করে বাজেটটা আনতে হবে? এরকম শক্তিশালী লোক ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। ছোটখাটো কাজ হবে, কিন্তু বড় কোনো কাজ হবে না, বড় কোনো সমস্যার সমাধান হবে না। তোমরা এগুলো ভাববা। অনেক আলোচনা করলাম, এখানে একটা ওপেন পরিবেশ, খুব সুন্দর জায়গা। যে কটা গ্রাম ঘুরে আসছি, এই জায়গাটাই সবচাইতে সুন্দর মনে হয়, সবচাইতে বসার মতো ভালো পরিবেশ। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে। তোমরা যারে ইচ্ছা তারে ভোট দিবা, যখন ইচ্ছা স্বাধীনভাবে ভোট দিবা, কারো মুখের দিকে তাকানোর দরকার নেই। ভালো লোক খুঁজে বের করবা, যে তোমারে এই গন্তব্যটা পার করতে পারে। আর যে পারবে না, এই রাস্তায় হাঁটলে শেষ পর্যন্ত জায়গাতেই থেকে যেতে হবে। গতকালকে মেঘনাপাড়ায় গিয়ে বলছিলাম, এটা হবে বান্দরের তৈলাক্ত বাসে ওঠার মতো। ছোটবেলা যারা অঙ্ক করছো তারা দেখবা, একটা অঙ্ক ছিল যে একটা বানর একটা তৈলাক্ত বাসে উঠে, প্রথম মিনিটে উঠে 3 ফুট, দ্বিতীয় মিনিটে নামে 2 ফুট, দ্বিতীয় মিনিটে আবার উঠে 3 ফুট, তৃতীয় মিনিটে নামে আবার 2 ফুট।
এরপরে চতুর্থ মিনিটে উঠে আবার 3 ফুট, পঞ্চম মিনিটে নামে আবার 2 ফুট। তাহলে বান্দর গেল কয় ফুট? প্রথম গেল 3 ফুট, নামে গেল কয় ফুট? 2 ফুট। গেল কয় ফুট? 1 ফুট। পরে গেল আবার 3 ফুট, আবার নামে গেল 2 ফুট। তাহলে গেল কয় ফুট? আসলে তো 2 ফুট, কিন্তু যখন বলি 3 ফুট, এরপর আরো 3 ফুট, তাহলে মনে মনে 6 ফুট মনে হয়, কিন্তু 6 ফুট তো না, কারণ 3 ফুট গেলেও বাকি 2 ফুট তো নামে গেছে। নামে গেছে আসলে 1 ফুট। এখন 50, 100 ফুট বাস উঠবা কয় দিবে? 3 2 3 2 1 3 2 1 3 2 1 50 ফিট উঠতে উঠতে জীবন শেষ। শেষ না? তাহলে এমন বান্দর খুঁজে বের করতে হবে যে বান্দর একসাথে লাভ দিয়ে 50 ফিট যাইতে পারে। আর না হলে বাসের আগায় উঠতে পারবা? বাসের আগা তো 100 ফুট। বাসের আগায় 100 ফুট যেতে গেলে 3 2 ফুটের খেলা খেললে জীবনেও সম্ভব না। এই সারা জীবনেই 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট। আমরা এরকম 1 ফুটের মধ্যে আছি। 1 ফুট 1 ফুট, উপরে নিচে ঘুরে ফিরে 1 ফুট। খুঁজে দেখো, তোমার দাদা, তোমার বাবা, তোমার দাদা, আমার বাবা, আমার দাদা, দেখো কত ফুট ছিলাম, কই গেছিলাম, আর আমি কই আছি, তুমি কই আছো, তোমার সন্তান কই যাবে? ঘুরে ফিরে ওই তৈলাক্ত বাসের মতো হবে। এই জন্যই তোমাদেরকে আমি সচেতন হইতে বলবো, চিন্তা ভাবনা করতে বলবো। বিশেষ করে নতুন প্রজন্মের ইয়াং লোকরা যারা আছে, তাদের এই চিন্তা ভাবনা করতে হবে, কোথায় নিয়ে যেতে হবে। আর না হলে মাঝে মাঝে আমরা যেমন আমাদের পূর্বপুরুষকে দোষী, আমাদেরকেও কিন্তু আমাদের পরপুরুষরা দোষবে। আমরা যেমন বলি না যে এই কারণে এটা করতে পারো নাই, কিছুই তো আমার দিয়ে যেতে পারলা না, এখনই তো মরে গেছো। তুমি আমার সন্তান যেটা হবে, আমার যখন বৃদ্ধ বয়স হবে, আমার সন্তানের বয়স যখন 20-22 বছর হবে, সেও আমারে কইব নিজের জীবন তো কাটাই গেলা, কিছুই তো করতে পারলা না, আমারও তো বিপদে ফেলাই গেল, তাই বলবে। কিন্তু তো সবাই ভালো থাকো, দোয়া করবা। অনেক অনেক ধন্যবাদ।